আশেপাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় রান্নাঘর বাগান অর্থাৎ কিচেন গার্ডেনের সতেজ ও বিষমুক্ত সবজি উৎপাদন। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। প্রথমেই একটু জানতে চাইব যে এই যে রান্নাঘর বাগান বা কিচেন গার্ডেন, এই ব্যাপারটা ঠিক কি?
এই কিচেন গার্ডেন বা রান্নাঘর বাগান হচ্ছে ধরুন আপনার সাধারণ কৃষক ভাই বা মহিলা কৃষক যারা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের বাড়ি, যারা চাষি নন, চাষি নয় যারা, তো তাদের বাড়ি সংলগ্ন যে মানে জায়গাটা রয়েছে সেটা হতে পারে 1 কাঠা থেকে 3 কাঠা, সেই রকম যে জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে সবজি চাষ করে টাটকা সতেজ সবজি উৎপাদন করা, বিষমুক্ত সবজি উৎপাদন করে নিজের রান্নাঘরে রান্না করা, সেটাই হচ্ছে বলতে পারি কিচেন গার্ডেন বা রান্নাঘর বাগান। মানে প্রাথমিক উদ্দেশ্য হলো যে নিজের পরিবারের মানে বিষমুক্ত সতেজ টাটকা সবজি নিজের রান্না করে পরিবারের সকলকে খাওয়ানো, এটাই হচ্ছে মূল কথা বা মূল উদ্দেশ্য বলতে পারি। তাহলে আমরা কিচেন গার্ডেন নিজের জন্যই করছি, কিন্তু এই কিচেন গার্ডেন বা রান্নাঘর বাগান তৈরির প্রয়োজনীয়তাটা ঠিক কি? অবশ্যই এর প্রয়োজনীয়তাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 300 গ্রাম মানে শাকসবজি খাওয়া দরকার, তার সাথে 98 গ্রাম হচ্ছে ফল খাওয়া উচিত। এই 300 গ্রাম সবজির মধ্যে আপনার 120 গ্রাম সবুজ শাক পাতা, 90 গ্রাম হচ্ছে মানে মাটির নিচে যে মূল বা কন্দ জাতীয় সেইটা, আর 90 গ্রাম হচ্ছে অন্যান্য সবজি, বেগুন, ঢ্যাঁড়স ইত্যাদি খাওয়া দরকার। কিন্তু আমাদের মানে এই ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু সেই সবজিটা পায় না বা ফলটাও পর্যাপ্ত পায় না বা ফলটাও পায় না। আর এই সবজি ফলের হচ্ছে ভিটামিন, খনিজ দ্রব্য বা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তা এটাই সহজভাবে পাওয়ার ক্ষেত্রে নিজের উৎপাদিত সবজি এই কিচেন গার্ডেন রান্নাঘর বাগানে তৈরি করে মানে নিজেরা নিতে পারে। তাছাড়া এই সবজি যদি উৎপাদন করা হয় তাহলে বাজারে যে টাকাটা চলে যাচ্ছে সেটাও হয় না। আর দ্বিতীয়ত বাজারের যে সবজি বা ফল সেগুলো হচ্ছে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক দিয়ে মানে চাষ করে উৎপাদন করা হয়। তাতে প্রচুর পরিমাণে মানে ধরুন এই রাসায়নিক জিনিসগুলো আমাদের শরীরে আসছে এবং আমাদের শরীরকে মানে বিভিন্ন রোগে আক্রান্ত করছে। তাহলে এই বিষমুক্ত মানে সবজি পাওয়ার জন্য এবং মানে নিজের উৎপাদিত সবজি, টাটকা সবজি যেটা হচ্ছে কিছু অর্থ বাজারে কিনতে গিয়ে চলে যাচ্ছে সেটাও যাচ্ছে না এবং নিজের তৈরি হচ্ছে, এইটার জন্যই কিন্তু প্রত্যেক বাড়িতে যার যেমন জায়গা রয়েছে সেই কিচেন গার্ডেন বা রান্নাঘর বাগান করা দরকার। সুযোগ মতো তারা টবেও কিন্তু এই সবজি বা ফল করে নিজের সতেজ সবজি, বিষমুক্ত সবজি মানে উৎপন্ন করতে পারেন। যে টবে বলছেন ছাদে সুযোগ যদি থাকে, নিচে মাটি নেই সেক্ষেত্রেও কিচেন গার্ডেনে তো সুযোগ থাকলেই কিন্তু আমরা কিচেন গার্ডেনের মধ্যে দিয়েই উৎপাদন করতে পারি। তাহলে আপনি ব্যালেন্স ডায়েটের কথা যেটা বলছিলেন আর কি, যে তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে সবজি খাওয়ার প্রয়োজন প্রতিদিন, এবং সেই সবজি যদি বিষমুক্ত হয় তাহলে সেটা সবথেকে উত্তম হয় আর কি। তো সেই জন্য আমরা এই কিচেন গার্ডেন বা রান্নাঘর বাগান তৈরি করছি। তো এই রান্নাঘর বাগান তৈরি করার জন্য আমরা কিভাবে পরিকল্পনা গ্রহণ করব? ধরুন এখন একান্নবর্তী পরিবার ভেঙে ছোট পরিবার গড়ে উঠেছে, তাদের ছোট জায়গা বা আছে, তা যার যেমন বাড়ি, যার যেমন জায়গা সেই মতো করে 1 কাঠা থেকে 3 কাঠা মানে আদর্শ জমি হচ্ছে 3 কাঠা হলে সব থেকে ভালো হয়। একটু থামাচ্ছি, ধরুন 1 কাঠা আপনার একই জায়গায় পেলাম না, একটু নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলো, সেই ক্ষেত্রে কি সম্ভব? কোনো অসুবিধা কিছু নেই। যেখানে যেমন জায়গা আছে, যেমন আলো সূর্যালোক তো জরুরি সেই মতো, আর মাটির অবস্থা যেমন সেই মতো করে টুকরো টুকরো জমি চারদিকে ছড়িয়ে রয়েছে, সেখানেও করা সম্ভব, কোনো অসুবিধা নেই। তো এই রকম মানে ধরুন জমিকে নির্বাচন করে উপযুক্তভাবে চাষ টাস দিয়ে তারপরে হচ্ছে খণ্ড খণ্ড করে বিভিন্ন রকম মানে জায়গা তৈরি করে সেখানে বিভিন্ন রকম সবজিকে আমরা বসাবো। বীজতলা কিভাবে তৈরি করব? হ্যাঁ, এই বীজতলার ক্ষেত্রে হচ্ছে এই 3 কাঠা পরিমাণ জমি বীজতলার জন্য অনেক ক্ষেত্রে আমরা বীজ থেকে চারা তৈরি করে বসাতে পারি, আবার বাজার থেকে চারা কিনেও বসাতে পারি। যেমন হচ্ছে টমেটো চারা, লঙ্কা চারা, বেগুন চারা বা এগুলো। আর যেগুলো সরাসরি মানে চারা তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা বীজতলা তৈরি করব। সেই বীজতলা তৈরি করার ক্ষেত্রে বীজতলাটা মানে একটু উঁচু
মাঝারি উঁচু জমি হতে হবে এবং হচ্ছে সারাদিন রোদ পায় এরকম, আর সাধারণ জমি থেকে যেন 6 থেকে 8 ইঞ্চি উঁচু হয়। আর মানে বীজতলাটা হবে ধরুন মাঝখানটা উঁচু হবে আর দুদিকটা ঢালু হবে, অনেকটা ওই কচ্ছপের পিঠের মতো হলে সব থেকে ভালো হয়, মানে কি জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়ে যাবে। এবং হচ্ছে এই বীজতলার পাশে জল নিকাশি করার জন্য মানে আপনার এই পাশের জল নিকাশির জন্য নর্দমা টাইপের কেটে দিতে হবে, যাতে জলটা সহজে বেরিয়ে যেতে পারে। এইভাবেই বীজতলাটাকে তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে কি বীজ শোধনের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই যেহেতু আমরা নিজের বাড়ির মানে সবজি তৈরি করব, তাহলে বীজে যাতে মানে সহজে রোগ বা পোকা না লাগে সেই জন্য বীজ শোধনটা খুব জরুরি। আর বাড়িতে যেহেতু ব্যবহার করব আমরা বিষমুক্ত, সেই জন্য বীজ শোধন করব আমরা মানে জৈব উপকরণ দিয়ে। জৈব উপকরণটা কি না, জৈব উপকরণটা হচ্ছে যে 1 কেজি বীজের জন্য আমরা 5 গ্রাম পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হার্জিয়ানাম এইটা, আর হচ্ছে 5 গ্রাম পরিমাণ হচ্ছে ব্যাসিলাস থুরিনজেন্সিস, এই বীজের সাথে ভালোভাবে মিশিয়ে আমরা সেই বীজটাকে বীজতলাতে ছড়িয়ে দেব। মানে সেই বীজটাকে মানে বপন করব, করে তা থেকে চারা তৈরি হবে। আচ্ছা, আপনি যে বললেন যে 1 কাঠা থেকে 3 কাঠার মধ্যে এই এটা করার কথা বললেন আর কি, তো 1 কাঠার কম হলেও আমরা করতে পারি? 1 কাঠার কম হলেও আমরা করতে পারি, মানে তাতে অসুবিধা কিছু নেই, তবে উৎপাদন কম হবে। মানে যতটুকু হবে তার বাইরেও আমাদের যদি 3 জনের পরিবার হয় বা 4 জনের পরিবার মানুষ থাকে, তাহলে আরও সেটা যথেষ্ট উৎপাদনটা হবে না, সেক্ষেত্রে বাইরে থেকে আবার সবজি কিনতে হবে। তবে একদম আদর্শ হচ্ছে যে 3 কাঠা পরিমাণ জায়গা, তাতে হচ্ছে বাড়ির যে কজন মানুষ আছে পর্যাপ্ত উৎপাদন হবে, আর তার থেকে বাড়তিও কিছু উৎপাদন হবে, যেটা হচ্ছে বাজারজাতও করা যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমার মনে আসছে, সেটা হলো যে সারা বছরই তো সবজি লাগছে, তো একটা সবজি যখন চাষ করা হচ্ছে সেটা হয়তো 2 মাস 3 মাস পরে শেষ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সারা বছর ধরেই সবজি পেতে গেলে কি করতে হবে? এই সারা বছর ধরে সবজি করার জন্য আমরা এই যে 3 কাঠা যদি একসাথে জমি পাই বা টুকরো টুকরো আমরা জমি পেয়েছি, তাহলে বিভিন্ন মানে সাইজের আমরা মানে বীজতলা বা নার্সারি মানে তলা তৈরি করব, সেই যাতে হ্যাঁ যেমন প্রয়োজন তা সেই হিসাবে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করে নেব। মানে মরশুম অনুযায়ী, ধরুন প্রি খারিফ, খারিফ, তারপরে হচ্ছে আপনার বর্ষাকালীন, তারপরে শীতকালীন বা প্রাক শীতকালীন এরকম, বা চৈত্রী, হ্যাঁ এই অনুযায়ী। তাহলে সেই মতো করে আমরা আমাদের মানে এই সবজিগুলোকে সেই মতো করে বীজতলা তৈরি করে মানে চারা বসিয়ে আমরা সেইভাবে ধারাবাহিক একবারে ফলন রাখতে পারি। এক্ষেত্রে আর একটা করণীয়, এই ধরুন একটা মানে প্লট রয়েছে, সেই প্লট আর একটা প্লট মাঝে আমরা কি করি, আল বা ডিমার্কেশন করে দিই। তা সেই যে উঁচু জায়গাগুলো রয়েছে, সেই উঁচু জায়গাগুলোতে আমরা মাটির নিচে যে কন্দ বা কিছু তৈরি হয় সেই জাতীয় ফসলগুলো বসাবো, যেমন গাজর, বিট, আলু, কচু, ওল, মূলো, এইগুলো আমরা বিট এইগুলোকে বসাবো। আর হচ্ছে যে চারদিকে যে বেড়ার মতো যে জায়গা রয়েছে, ধরুন আমরা কোনো বাঁশ দিয়ে বেড়া দিয়েছি বা কোনো লাইভ ফেন্সিং করেছি বা কাঁটা তার দিয়ে করেছি, সেখানে আমরা লতানে গাছগুলোকে তুলে দেবো। তাহলে হচ্ছে কি হচ্ছে যে হ্যাঁ উচ্ছে, করলা, তারপরে আপনার কাঁকরোল, লাউ, কুমড়ো, সিম, শীতকালীন সিম, এগুলো আমরা একদম তুলে দিতে পারি, শশা, মানে এই রকম মানে কিউকারবিটেসিয়াস মানে যেগুলো আছে সেগুলো বা অন্যান্য লতানে সবজিগুলোকে আমরা ওই বেড়াতে তুলে দিতে পারি। আচ্ছা, আপনি তো অনেক রকমের সবজির কথা বললেন আর কি, তো এই কিচেন গার্ডেন বা রান্নাঘর বাগানের জন্য আমরা কি কি সবজি লাগাবো? সবজি বলতে ধরুন আমরা মরশুম অনুযায়ী পরিবারের চাহিদা, পরিবারের পছন্দ, সেটার অগ্রাধিকার আগেই বলেছি। তো সেই হিসাবে ধরুন আমরা ঢ্যাঁড়স প্রায় সবাই পছন্দ করে, ঢ্যাঁড়স, বা শীতকালের ক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, মটরশুঁটি বা তারপরে যা যা আছে সেগুলো। আর যদি একটু বাড়তি জায়গা থাকে বা 3 কাঠার মধ্যেও আমরা কিন্তু পছন্দসই কয়েকটা ফলের গাছও বসাতে পারি, যেমন হচ্ছে বেঁটে জাতের বা মানে G9 কলা, তারপরে কাঁচকলার গাছ, তারপরে সজনে গাছ, পাতিলেবুর গাছ, তারপরে আপনার ধরুন ছোট একটা কাঁঠাল গাছ, একটা কুল গাছ, এইরকম মানে গাছ আমরা কিন্তু বসাতে পারি। তাতেও হচ্ছে কিন্তু ফলের চাহিদা কিছুটা আমরা পূরণ করতে পারি।
তো এই চাষের ক্ষেত্রেও তো সার প্রয়োগের একটা ব্যাপার স্যাপার থাকবে, কি কি সার আমরা দেব? হ্যাঁ, আমরা মানে বারেই বলছি যে আমরা বিষমুক্ত সতেজ সবজি আমরা নিজেরা খাবো, নিজেরা উৎপাদন করব। তার জন্য এই 3 কাঠা পরিমাণ জমিতে 200 থেকে 250 কেজি পচা গোবর সার, তবে পচা গোবর সারের পরিবর্তে এখন সব থেকে সহজলভ্য হচ্ছে কেঁচো সার। সেই কেঁচো সার নেব। 10 থেকে 15 কেজি হচ্ছে আপনার নিম খোল এবং 200 গ্রাম হিউমিক অ্যাসিড, আর হচ্ছে 1/2 কেজি করে ট্রাইকোডার্মা ভিরিডি এবং ব্যাসিলাস থুরিনজেন্সিস। এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আমরা 1 সপ্তাহ মতো ছাওয়াতে রেখে দেবো। তার কারণ হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি ওই কেঁচো সারের মধ্যে তাদের কার্যাবলী শুরু করবে, হ্যাঁ, এবং ব্যাসিলাস থুরিনজেন্সিস। তারপরে আমরা ওই যে 3 কাঠা পরিমাণ জায়গাতে ছড়িয়ে দিয়ে আমরা করতে পারি। আর পরবর্তী সময় আমরা তরল সার হিসাবে গাছে স্প্রে করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে নিমখোল, সর্ষে খোল, এগুলো মানে একটা কলসিতে বা জ্বালাতে মানে ভিজিয়ে রেখে দিতে পারি। এরকম 2টো কলসি আমরা করতে পারি। একটাতে 15 থেকে 20 দিন বা 25 দিন ধরে পচবে, আর একটা আবার শুরু করা হবে। এই পচা যে অংশটা হচ্ছে, যদি আমরা 1 কাপ পরিমাণ নিই, তার সাথে 4 কাপ থেকে 5 কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়ে তরল করে নিতে হবে। কারণ যদি ওই মানে খাঁটি ওই জিনিসটা যদি গাছে ব্যবহার করি, তাহলে কিন্তু গাছের পক্ষে ক্ষতিকারক, জ্বলে যেতে পারে, মানে পাতা মানে হলুদ হয়ে যাবে, তা ওইটা 1 কাপ পরিমাণ নিয়ে তার সাথে 4 থেকে 5 কাপ জল মিশিয়ে তরল করে গাছের পাতায় স্প্রে করতে পারি। সুতরাং সেক্ষেত্রে গাছ সহজে খাবার নিতে পারে, বা গাছের গোড়াতেও আমরা দিতে পারি। দিয়ে এইভাবে আমরা কিন্তু সার প্রয়োগ করে গাছের বাড় বৃদ্ধি করতে পারি। কিন্তু আপনি যেটা বললেন যে খোল ভিজিয়ে রেখে বা 25 দিন ভিজিয়ে রেখে বলছেন, তো আমরা দেখেছি যে খোল ভিজিয়ে রাখলে একটা দুর্গন্ধ হয়। ঠিক। তো কিচেন গার্ডেন বাড়ির পাশে হবে, ঠিক, সেটা কিভাবে আমরা? একদমই। ধরুন এই কিচেন গার্ডেনের জন্য আমাদের কেঁচো সার যদি বাইরে থেকে না কিনতে হয়, সেই জন্য আমরা নিজেরা বাড়িতেও একটা কাঁচা গর্ত করে কেঁচো সারের গর্ত তৈরি করতে পারি, অথবা 7 ফুট 3 ফুট 1 ফুট গভীর মানে 5 ইঞ্চি ইটের মানে গাঁথুনি করে চৌবাচ্চার মতো করে করতে পারি। করে সেটা করব কি বাড়ি থেকে একটু দূরের কর্নারে আমরা করব, মানে বাড়ির ঘর বা বারান্দা থেকে দূরে করব, এবং সেইটাকে মানে মাথার উপর ছাউনি থাকবে, সেই ছাউনিটা এবং তার চারপাশে একটা বেড়া মতো দিয়ে তাতে লতানে গাছ তুলে দেবো। সবুজ গাছে ওটা ঘেরা থাকবে, আর একটু বাড়ি থেকে দূরে থাকছে ওটা থাকবে ভার্মি কম্পোস্টের জন্য। আর ওই যে কলসিতে পচনের জন্য বললাম, ওটাও বাড়ি থেকে দূরবর্তী কোণাতে যদি করা যায়, আর পারতপক্ষে যদি ছাদের ওপরে এই পচনটা করা যায়, একটা শেডের মধ্যে রেখে দিয়ে, তাহলে এই পচনটা। আর এই প্রসঙ্গে একটা বলি, নিমখোল প্রয়োগ করাটা খুব জরুরি মাটিতে, খুবই জরুরি। তার কারণ হচ্ছে নিমখোল একাধারে জৈব সার হিসাবে কাজ করে এবং পরবর্তী কীটনাশক হিসাবে কাজ করে। আর তাছাড়া বর্তমানে হচ্ছে যে জমিতে মানে কৃমি, মাটির কৃমি বা যাকে নিমাটোড বলে, তার আক্রমণের ফলে সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে। সেই উৎপাদন মানে এমনভাবে ব্যাহত হচ্ছে, যদি নিমখোল মাটিতে ব্যবহার করা হয়, তাহলে এই নিমাটোড বা মাটির কৃমিকে প্রতিরোধ করা যায়। আচ্ছা, তো আপনি তো রোগ পোকার কথা বলছেন, তো একটু যদি বিশদে বলেন যে রোগ পোকা নিয়ন্ত্রণে আমরা কি করব? এটার ক্ষেত্রেও হচ্ছে যে ধরুন ছত্রাক গঠিত কোনো রোগ এসছে বা এতে, তাহলে হচ্ছে আমরা 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ট্রাইকোডার্মা ভিরিডি বা হচ্ছে ব্যাসিলাস থুরিনজেন্সিস গুলে মানে গাছে স্প্রে করব। আর পোকার ক্ষেত্রে নিম গঠিত যে কোনো ওষুধ বাজারে বিভিন্ন নামে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে, সেটা 1 মিলিলিটার থেকে 5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আমরা গাছের পাতায় স্প্রে করতে পারি। তাছাড়া বাড়িতে যেটা হচ্ছে তামাক পাতা বা দোক্তা, সেটা ধরুন গরম জলে ফুটিয়ে নিয়ে সেইটাকে ঠান্ডা করে সেই জলটাও কিন্তু গাছে স্প্রে করা যায়, করেও কিন্তু আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারি বা বিভিন্ন পোকাকেও বিতরণ করতে পারি রিপেলেন্ট হিসাবে, তারাও দূরে চলে যেতে পারে। তো এক্ষেত্রেই আমরা জৈব উপায়ে কীট এবং রোগকে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, এই যে রোগ পোকা নিয়ন্ত্রণের কথা আপনি বললেন, সেই ক্ষেত্রে তো আগে বলেছিলেন যে বীজ শোধনের কথা, তো আর কি কোনোভাবে এই রোগ পোকা নিয়ন্ত্রণের পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি? অবশ্যই।
আমাদের এই যে সবজি বা ফলের ক্ষেত্রেও যে কোনো এতে আমরা যে সমস্ত রোগ বা পোকা আসে সেটা হচ্ছে বীজের মাধ্যমে আসে আর মাটির মাধ্যমে আসে। আচ্ছা। তা বীজের মাধ্যমে যে রোগ আসে সেটা আমরা বীজ শোধনের মাধ্যমে প্রতিহত করছি, আর মাটির মাধ্যমে যেটা আসছে সেই জন্য বীজতলা শোধনটা জরুরি, মাটিটা শোধন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কোনো কিছু রাসায়নিক বা জৈব কিছু না ব্যবহার করেও আমরা বীজতলাটাকে শোধন করতে পারি। সেটা হচ্ছে যে আমরা জমিটুকু পেয়েছি, সে 1 কাঠা থেকে 3 কাঠা বা টুকরো টুকরো যে জমি পেয়েছি, সেই জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষ দিয়ে আমরা করতে পারি কি, এই প্রখর মানে যে সূর্য তাপ আছে সেই সূর্য তাপে আমরা 200 মাইক্রনের মানে গেজের বলা যায় সাদা স্বচ্ছ পলিথিন ওই মাটিটাকে চাপা দিয়ে দিতে পারি। চাপা দিয়ে তার চারধার মানে ভিজে মাটি দিয়ে চাপা দেব। তার কারণ হচ্ছে তার ভেতরে যাতে বাতাস ঢুকতে না পারে বা উড়ে চলে না যায়। তো এইটা চাপা দিয়ে অন্তত দিন 15 থেকে মাসখানেক যদি রাখতে পারি তাহলে হচ্ছে এই সূর্যের তাপে মাটিটা সুন্দরভাবে শোধন হয়। আর একটা হচ্ছে যে মাঝে মাঝে এই পলিথিনটা, স্বচ্ছ পলিথিনটা তুলে কিছুটা জল মানে ঝাড়ি দিয়ে আবার চাপা দিয়ে দিলে কি হবে, যে সমস্ত ছত্রাক থেকেও যদি যায় তাহলে কি হবে, তারা তাদের অঙ্কুরোদ্গম বা করবে বা মানে তৈরি হওয়ার করবে। আবার যখন পলিথিনটা চাপা দিয়ে দিচ্ছি সূর্যের তাপে সেটা আবার নষ্ট হয়ে যাবে। আর চটজলদি বা জৈব পদ্ধতিতে যদি মাটি শোধন করতে চাই তাহলে হচ্ছে আমাদের যে মাটিটা রয়েছে সেই মাটিতে আমরা 150 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এবং 150 গ্রাম ব্যাসিলাস থুরিনজেন্সিস এইটা যদি মাটিতে ছড়িয়ে দিতে পারি, সেই মাটিতে ছড়িয়ে দিয়ে মাটিটাকেও শোধন করা যেতে পারে। দিয়ে কয়েকদিন চাপা দিয়ে মানে পলিথিন চাপা দিয়ে যদি রাখি তাহলেও কিন্তু মাটিটা শোধন হতে পারে। আর আমরা রাসায়নিকভাবেও করতে পারি, কিন্তু যেহেতু বাড়ির সবজি উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে আমরা রাসায়নিকের দিকে যাব না। আমরা একদম অগ্রাধিকার দেব যে সূর্যের তাপে যে মাটিটা শোধন হচ্ছে এটাই হচ্ছে আদর্শ মাটি শোধনের সবথেকে ভালো উপায়, এটাকেই আমরা অগ্রাধিকার দেব। এই রান্নাঘর বাগান বা কিচেন গার্ডেন তৈরির জন্য আপনি কি কি টিপস দেবেন? সেটা হচ্ছে যে প্রত্যেকের সবজি বাগান বা কিচেন গার্ডেন এটা গ্রহণ করার জন্য বলবো। এতে কি হয় না, পরিবারের সকল সদস্যের প্রত্যেকেই এই কাজের মধ্যে লিপ্ত হলে প্রত্যেকের মধ্যে মানে একটা সমন্বয় গড়ে ওঠে। তাছাড়া বাড়ির বাড়তি যে জল সেই জলগুলোকে ব্যবহার করা যায়। বাড়িতে যে উদ্বৃত্ত সবজি বা অন্যান্য আগাছা বা ইত্যাদি আছে সেগুলো পচন করে বাড়িতেই সেগুলোকে ব্যবহার করা যায়। আর সর্বোপরি নিজের হাতের উৎপাদিত গাছে যখন ফুল দেখতে পাবে, সবজি দেখতে পাবে, ফল দেখতে পাবে, তখন যে অনাবিল আনন্দ ভেতর থেকে আসবে সেই তার মতো ওষুধ আর কিছু নেই। তাহলে আমরা এই কিচেন গার্ডেন বা রান্নাঘর বাগান যদি তৈরি করি, যেমন আমরা বিষমুক্ত খাবার পাচ্ছি, পাশাপাশি আমরা মানসিক প্রশান্তি পাচ্ছি এবং শারীরিক কিছু চর্চাও আমাদের হবে আর কি। তো সব দিক দিয়ে এটা খুব ভালো আর কি আমাদের সবার জন্য। আমাদের সময় আজকে একদমই শেষ। আমরা শেষ করব আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্ব। এই পর্বের বিষয় ছিল রান্নাঘর বাগানের সতেজ ও বিষমুক্ত সবজি উৎপাদন। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।